রিদিতাকে থাপ্পড় মেরে কেন জানি একটা খারাপ লাগা কাজ করছে। কাজটা কি ঠিক করলাম? না, যা করেছি একদম ঠিক করেছি। ও একটু বেশি বিরক্ত করছিল। আজকের যে থাপ্পড় মেরেছি আমার সামনে আর আসবে না। আনমনে এসব ভেবে যাচ্ছি, হঠাৎ কাকিমা চিৎকার মেরে আমার নাম ধরে ডেকে উঠলো। কাকিমার চিৎকার শুনে দ্রুত নিচে নেমে কাকিমাকে বললাম, কাকিমা এভাবে আমাকে ডাকছো কেন? কাকিমা কিছুটা ভয় পেয়ে বলল, বাবা একটা তো অঘটন ঘটে গেছে। আমি বললাম, কি অঘটন? কাকিমা বলল, শফিকের মেয়ে রিজিতা কিছুক্ষণ আগে বিষ খেয়ে ফেলেছে। কাকিমার কথা শোনা মাত্রই পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। রিজিতা এভাবে নিজেকে শেষ করতে পারে না। যদি ওর কিছু হয়ে যায় তাহলে নিজেকে কিভাবে ক্ষমা করব? না, রিজিতা বিষ খেতে পারে না। কাকিমা তুমি হয়তো ভুল শুনেছ। কাকিমা আমার কথা শুনে একটু রেগে গিয়ে বলল, এই তোর কি মাথা ঠিক আছে? পুরো এলাকাবাসী কথাটি জেনে গেছে, আর তুই বলছিস আমি ভুল শুনছি? বিশ্বাস না হলে রিজিতার বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি ভুল না সঠিক। আমি নিশ্চুপ। কাকিমা বললেন, সত্যি যদি রিজিতার কিছু হয়ে যায় তাহলে তার বাবা মা কেমনে বাঁচবে? ও যে কেন বিষ খেতে গেল? আল্লাহ এবারের মতো মেয়েটাকে বাঁচিয়ে দাও। আমি বললাম, কাকিমা রিজিতা আমার জন্য বিষ খেয়ে ফেলেছে। কাকিমা বললেন, কি রিজিতা তোর জন্য বিষ খেয়েছে? এই ছেলে, বিষ খাওয়ার মানেটা কি বুঝিস? ও তোর জন্য কেন বিষ খেতে যাবে? আমি বললাম, শোনো তাহলে। তারপরে সকালে থাপ্পড় মারার ঘটনাটি বলে ফেললাম। কাকিমা আমার কথা শুনে মাথায় হাত রেখে বললেন, এ কি বলছিস? এখন তো দেখছি এর সম্পূর্ণ দোষ তোর হবে। রিজিতা যদি সুইসাইড নোটে তোর নামটি উল্লেখ করে রাখে তাহলে তো হিতের বিপরীত হতে পারে। কাকিমার সঙ্গে এসব কথা বলতেই হঠাৎ শফিক সাহেব কান্না করে আমাদের বাসায় এসে বলল, বাবা তুমি আমার মেয়ের জীবনটাকে বাঁচাও প্লিজ। আমি বললাম, আপনার মেয়ের জীবন আমি কেমনে বাঁচাবো? শফিক সাহেব বললেন, তুমি জলদি আমার সঙ্গে হাসপাতালে চলো, তাহলেই বুঝতে পারবে। আমি বললাম, হ্যাঁ চলুন। তারপর রিজিতার বাবার সঙ্গে হাসপাতালে চলে আসলাম। রিজিতাকে যে রুমে রাখা হয়েছে সে রুমে যেতে কান্নাকাটির আওয়াজে হৃদয়ে যেন রক্তক্ষরণ হতে লাগলো। মনে মনে হাজারবার আল্লাহর কাছে রিজিতার সুস্থতা কামনা করতে লাগলাম। এসব ভেবে দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ডক্টর আমাকে দেখে বলল, আপনার নাম কি রনি? আমি বললাম, হ্যাঁ। ডক্টর বললেন, কি একটা মুশকিল বলেন তো? রোগী তো আপনাকে ছাড়া কোনো ট্রিটমেন্ট করতেই দিচ্ছে না। তার একটা কথা, আপনাকে না দেখলে সে কোনো ট্রিটমেন্ট নিবে না, দরকার পড়লে মরেই যাবে, তারপরও সে কোনো ট্রিটমেন্ট নিবে না। বলেন তো এ সময় কি তার এরকম জিদ মানায়? আমি বললাম, এরকম করলে ও তো মারা যাবে, তা হতে দেওয়া যাবে না। ডক্টর আপনি চলুন, রিজিতাকে আমি বুঝিয়ে বলছি। ডক্টর বললেন, হ্যাঁ চলুন। তারপর কেবিনে গিয়ে লক্ষ্য করলাম ডক্টর রিজিতাকে মেডিসিন দিতে চাচ্ছে, কিন্তু ডক্টরের দেওয়া মেডিসিন গুলো বারবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে রিজিতা। এ দৃশ্য দেখে দ্রুত রিজিতার হাত চেপে বললাম, রিজিতা প্লিজ এবার পাগলামিটা বন্ধ করো। রিজিতা বলল, ওহ তুমি চলে আসছো? এখন আমার বাঁচা মরা সব তোমার হাতে। বলো তুমি কি আমাকে চাও নাকি আমার লাশ চাও? কোনটা চাও বলো? কোনো কিছু না ভেবেই বললাম, আমি তোমাকে চাই, তোমার লাশ না। রিজিতা আমার কথা শুনে শুকনো একটা হাসি দিয়ে বলল, ডক্টর এখন আপনাদের ট্রিটমেন্ট করতে পারেন। তারপর রিজিতাকে কেবিনে রেখে ডক্টর বাহিরে যেতে বলল। রিজিতার বাবা মাও বাহিরে চলে আসলো, তাদের সঙ্গে আমিও বের হলাম। এইদিকে রিজিতার বাবা মা অবিরাম কান্নাকাটি করে চলেছে। নিজের কাছে কেমন জানি অপরাধবোধ কাজ করছে। রিজিতা এমনিতে আমার জন্য পাগল ছিল। আজ সকালে ওসব কথা ওকে না বললে হয়তো এমনটা করতো না। সবটাই হয়েছে আমার জন্য। এখন রিজিতার বাবা মার সামনে দাঁড়িয়ে কি বলবো, সে ভাষা যেন হারিয়ে ফেলেছি। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি। হঠাৎ রিজিতার মা আমার সামনে এসে বলতে লাগলো, বাবা আমার মেয়েটা যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, সেটা আমরা তার বাবা মা হয়ে কেমনে সহ্য করব বলতো? আমি নিশ্চুপ। তিনি বললেন, বাবা তুমি হয়তো জানো না, আমার মেয়েটা রোজ রাতে তোমার জন্য কান্না করে। যদি কখনো তার রুমে হুট করে যেতাম তখন রিজিতার কান্না করার বিষয়টা খুব সহজেই ধরে ফেলতাম। তখন আমার মেয়েটাকে বোঝাতাম যা হবার তা হয়েছে, সেটা এখন দুর্ঘটনা মনে করে সব ভুলে যা। কিন্তু ও এসব কিছুই বলতে পারেনি। যখন তোমাকে আমার ভাতিজি মিথিলার বিয়েতে দেখলাম তখন একটা কথা ভেবে আনন্দিত হয়েছিলাম। ভেবেছিলাম তোমার দেখা যখন মিলেই গেছে এখন আর আমার মেয়ে কোনো কিছু ভেবে কষ্ট পাবে না। কিন্তু ও যখন তোমার ইগোটা দেখলো তখন থেকেই তার পাগলামিটা বেড়েই চলেছে। আজ যে বিষ খেয়ে ফেলবে তা আমরা কখনো কল্পনা করিনি। আমি এবারও কোনো কথা বললাম না। রিজিতার মা আমাকে বলল, বাবা তুমি কি আমার মেয়েটাকে ভালোবাসতে পারবে না? রিজিতার মার কথা শুনে এই মুহূর্তে কি বলবো আমার ভাষা যেন একদম হারিয়ে ফেলেছি। আমার নিশ্চুপ থাকা দেখে রিজিতার বাবা বলল, থাক না রিজিতার মা, বাদ দাও এসব কথা। রিজিতার মা বলল, তুমি চুপ করো, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আজ মেয়েটা বিষ খেয়েছে, কাল যদি আমাদের অগোচরে কোনোভাবে সুইসাইড করার চেষ্টা করে তখন তাকে কিভাবে ফিরাবো? রিজিতার মা আমাকে বললেন, বাবা তুমি এখন বলো আমার মেয়েটাকে কি আপন করে নিতে পারবে না? আমি বললাম, আন্টি আমি আসলে। কথাটি বলতেই কাকিমা আর তানিশা এসে বলল, রিজিতার কি অবস্থা? রিজিতার মা বলল, ট্রিটমেন্ট চলছে এখনো। রিজিতার মা কাকিমাকে অনুরোধ করে বলল, ভাবি আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? কাকিমা বললেন, হ্যাঁ নিশ্চয় রাখবো, আপনি বলুন। রিজিতার মা কান্না করে বলল, ভাবি আপনি কি আমার মেয়েটাকে আপনার ছেলের বউ করে ঘরে নিয়ে যেতে পারবেন না? কাকিমা নিশ্চুপ। রিজিতার মা বললেন, আমি আমার মেয়েটাকে অকালে হারাতে চাই না। দেখুন আজকে বিষ খেয়ে ফেলেছে, কাল যদি অন্য কোনো ভাবে সুইসাইড করে তাহলে আমরা ওকে কেমনে বাঁচাবো বলুন? রিজিতার মার কান্না যেন থামছেই না। কাকিমা এবারও নিশ্চুপ। রিজিতার মা কাকিমার হাত জড়িয়ে ধরে
বললেন, ভাবি প্লিজ আপনি চুপ করে থাকবেন না, আপনি একবার আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করুন। আপনি যদি একবার রনিকে বুঝিয়ে বলেন তো ও নিশ্চয়ই আপনার কথা রাখবে। কাকিমা বললেন, আচ্ছা ঠিক আছে, হৃদিতাকে আমার ঘরে বউ করে নিয়ে যাব, তার আগে হৃদিতা তো সুস্থ হোক। হৃদিতার মা বলল, ভাবি আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। কাকিমা বললেন, এ কি বলছেন ভাবি, হৃদিতা মামনি তো দেখতে শুনতে আলহামদুলিল্লাহ ভালোই, তাছাড়া রনিও তো ওকে ভালোবাসতো, তাদের মাঝে একটা দুর্ঘটনায় সব শেষ হয়েছে। আমি বিষয়টি দেখছি, আপনি টেনশন করিয়েন না প্লিজ। আজকে এমন একটা পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হবে তা দুঃস্বপ্নেও ভাবিনি, কিন্তু সেটার মোকাবেলা আজকে করতে হচ্ছে। হৃদিতা যে আমাকে এতটা ভালোবাসবে তা আগে কখনো বিশ্বাস করতাম না, ভাবতাম আমার চোখের সামনে যেসব করছে সেটা অভিনয় মাত্র, কিন্তু আজ যেটা করলো সেটা তো অভিনয় হতে পারে না, নিজের জীবন থেকে তো মূল্যবান অন্য কিছু হতে পারে না। হৃদিতা আমার জন্য তো জীবন দিতেই রাজি, অতীতে যা কিছু হয়েছে সেটা এখন ভেবে থাকা যাবে না, হিতের বিপরীত কিছু হতে পারে, তার থেকে হৃদিতাকে মেনে নেওয়াই উত্তম। এসব আনমনে ভেবে যাচ্ছি, হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে ফিরে লক্ষ্য করলাম কাকিমা। কাকিমা বললেন, বাবা হৃদিতাকে মেনে নে, মেয়েটা তোকে সত্যি অনেক ভালোবাসে, তার মা বাবার দিকে একবার তাকিয়ে দেখ, তারা আজ খুব অসহায়, এমন অবস্থায় তাদের কথা ফিরানো উচিত হবে না। আমি নিশ্চুপ। কাকিমা বললেন, বাবা এই অবস্থায় আর রাগ করে থাকিস না, হৃদিতাকে মেনে নে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় তাই করো, এতে আমার কোনো দ্বিমত নেই। এসব আলোচনা করতেই ওপাশ থেকে হঠাৎ হৃদিতার বাবার কান্নার আওয়াজ শোনা মাত্র কাকিমা আর আমি দ্রুত কেবিনে গিয়ে যা দেখলাম, হৃদিতার বাবা কান্না করে বলল, ডক্টর হৃদিতা চোখ বন্ধ করে আছে কেন? ডক্টর বললেন, আপনি কান্না করছেন কেন? আপনার মেয়েকে মেডিসিন দেওয়া হয়েছে, এখন সে ঘুমাচ্ছে, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। হৃদিতার বাবা বলল, ডক্টর আমার মেয়ে ভালো হবে তো? ডক্টর বললেন, সঠিক সময়ে যদি আপনার মেয়েকে এখানে না আনতে পারতেন তাহলে হয়তো আমাদের কিছু করার ছিল না, ভাগ্যিস আপনার মেয়ে এবারের যাত্রায় বেঁচে গেল, নেক্সট টাইম যেন এরকম সুইসাইড না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন। হৃদিতার বাবা বলল, হ্যাঁ অবশ্যই রাখবো। হৃদিতা সুস্থ হবার একদিন পরই কাকিমা বলল, বাবা আজ কিন্তু হৃদিতাকে গায়ে হলুদ দিতে যাচ্ছি, তোর সব ফ্রেন্ডদের ইনভাইট কর গিয়ে। আজ কেন জানি নিজের ইগোর কাছে হেরে গেলাম, হৃদিতাকে তো আমি সহ্যই করতে পারি না, তাহলে কেমনে বউ বানাবো? এইদিকে সবাই আমাকে এমন অবস্থায় ফেলেছে, এই অবস্থায় না করব সেটার উপায়ও নেই, এজন্যই নিজের ইচ্ছার বলিদান দিতে হচ্ছে। আজ যদি কোনোভাবে এই বিয়েটা ভাঙতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি পেতাম, কেন যে হৃদিতা বিষ খেতে গেল, তারপর আর কি, ইচ্ছা না থাকার পরেও হৃদিতাকে বিয়ে করতে হলো। বাসর ঘরে দরজা খুলে রুমে প্রবেশ করতেই হৃদিতা খাট থেকে নেমে সালাম করতে আসবে, এমন সময় আমি বলে উঠলাম, ওখানেই দাঁড়াও, তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমার ইচ্ছাই করিনি, তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছো, তার জন্য আমাকে এই বিয়েতে মত দিতে হয়েছে, নয়তো কখনো তোমার চেহারা পর্যন্ত দেখতাম না। হৃদিতা আমার কথা শুনে ছলছল চোখে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, হঠাৎ কাচের গ্লাস ভাঙার শব্দে ধরফরিয়ে ঘুম থেকে উঠলাম, লক্ষ্য করলাম নিলয় আমার রুমে জলসহ গ্লাসটা ফেলে দিয়েছে এবং ননস্টপ কান্না করেই যাচ্ছে। তারপর তানিশাকে একবার ডাক দেওয়া মাত্র ও চলে আসলো। তানিশা এসেই বলতে লাগলো, এই ছেলেকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা, কখন থেকে খুঁজতেছি, আর দুষ্টুটা মামার রুমে এসে পালিয়ে আছে। তানিশা এসব বলছে, আচমকাই আমি বলে উঠলাম, হৃদিতা কি বিষ খেয়েছে? তানিশা আমার কথা শোনা মাত্রই চোখগুলো বড় বড় করে ফেললো। তানিশা বলল, এই তোর মাথা ঠিক আছে তো? এই দুপুরবেলা কিসব আবল তাবল বকছিস? আমি কিছুটা স্বাভাবিক হয়ে বললাম, ইয়ে মানে হৃদিতা বিষ খায়নি? তানিশা বলল, না হৃদিতা কোনো বিষ টিষ খায়নি, আমার মনে হয় এই দুপুরবেলা তুই কোনো বাজে স্বপ্ন দেখেছিস আর এখন সেটা বাস্তবে মিলাতে চাচ্ছিস। আমি অবাক হয়ে বললাম, তার মানে এতক্ষণ স্বপ্নই দেখছিলাম? তানিশা বলল, হ্যাঁ স্বপ্নই দেখছিলি, তোর চোখগুলো দেখে মনে হচ্ছে ঘুম এখনো পরিপূর্ণ হয়নি, যা ফ্রেশ হয়ে নে। তানিশা এই বলে নিলয়কে নিয়ে চলে গেল। এইদিকে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম, তার মানে হৃদিতা কোনো বিষ খায়নি? এতক্ষণ ঘুমে এসব আবল তাবল স্বপ্ন দেখছিলাম, তাছাড়া আমার তো আজকে অফিসে মিটিং এর কথা ছিল, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম কেন? এসব ভাবতেই পাশে রাখা ফোনটা বেজে উঠলো। তড়িঘড়ি করে মেসেজের দিকে তাকাতেই আরোহীর ফেসবুক আইডি ভেসে উঠলো। এই সেরেছে, ফেসবুকে আরোহীর সঙ্গে চ্যাট করতেই কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা খেয়ালই নেই। আর এইদিকে আরোহী মেসেজের রিপ্লাই না পেয়ে হাজারটা টেক্সট পাঠিয়েছে। তড়িঘড়ি করে ফোনটা হাতে নিয়ে ছাদে চলে আসলাম। আরোহীর ফোনে কল দেওয়া মাত্র রিসিভ করে বলতে লাগলো, তোর খুব ভাব বেড়ে গেছে তাই না? কখন থেকে তোকে মেসেজ সেন্ড করছি, রিপ্লাই দিচ্ছিলি না কেন? আমি বললাম, আরে রাগ করিস না, আমি তোর সঙ্গে চ্যাটিং করতেই কখন যেন ঘুমিয়ে পড়েছি, খেয়ালই ছিল না। আরোহী বলল, বুঝি, সবই বুঝি, আজ যদি আমি তোর গার্লফ্রেন্ড হতাম তাহলে তো আমাকে এভাবে এড়িয়ে চলতে পারতি না। এখন নিশ্চয় ফেসবুকে কোনো একটা গার্লফ্রেন্ড পেয়ে গিয়েছিস, আমার সঙ্গে কথা বলে কি লাভ? আমি আরোহীকে ফাজলামো করে বললাম, তোকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই না, বউ বানাতে চাই, বউ হবি আমার। আরোহী বলল, ধুর ফাজলামো করছিস না তো? আমি বললাম, তুই যদি চাস তাহলে আমি কাকিমাকে বলে আঙ্কেলের কাছে বিষয়
বিষয়টা বলতে পারি। আরোহী রেগে বলল, তুই কি আজ পাগল হয়ে গেছিস? কি সব আবল তাবল বকছিস? আমি আরোহীকে আরো রাগান্বিত করার জন্য বললাম, যা বলছি সব সত্যি বলছি, তুই আমার বউ হবি কিনা সেটা বল। আরোহী বলল, ঘুম থেকে উঠে এসব কি আবল তাবল বলছিস? আমি তো ফান করে গার্লফ্রেন্ড হবার কথা বললাম, আর তুই এসব কি বকছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, আমি দেখতে খারাপ না, নেশাও করি না যে আমাকে তোর যোগ্য বলে মনে হয় না। আরোহী আমাকে ভুল বুঝে বলল, ওহ, তার মানে তুই আমাকে এতদিন বন্ধুর চোখে দেখিসনি, নিশ্চয়ই খারাপ চোখে দেখেছিস। এই রে, আরোহীর সঙ্গে ফাজলামোটা মনে হয় একটু বেশি হয়ে গেল, ভীষণ ক্ষেপে গেছে। না, এবার বলে দেই বিষয়টা ফাজলামো করেছি, নয়তো ভুল বুঝবে। ইতোমধ্যে ভুল বুঝেই ফেলেছে। আমি বললাম, আরে রাগ করিস কেন, আমি তো এতক্ষণ তোর সঙ্গে ফান করছিলাম মুড ভালো করার জন্য। আরোহী রেগে বলল, চুপ, আর একটা কথাও তুই বলবি না। এতদিন ভেবেছিলাম তুই আমাকে নিশ্চয়ই ভালো চোখে দেখিস, কিন্তু আজ বুঝতে পারলাম আমি তোকে বন্ধু ভাবলেও তুই আমাকে অন্য কিছু ভাবতি। ছি, আজ তোর আসল রূপটা পেয়ে গেলাম। শুরুতে যেমন ছেলেদের ঘৃণা করতাম, এখন তাই করব। আমি বললাম, আরোহী তুই কিন্তু আমাকে ভুল ভাবছিস, আমি তোর সঙ্গে একটু ফান করেছি। এতে যে তুই এরকম রেগে যাবি সেটা জানলে কখনো তোর সঙ্গে এমন ফান করতাম না, ভুল বুঝিস না প্লিজ। আরোহী বলল, তোর সঙ্গে বন্ধুত্ব করাটাই আমার ভুল হয়েছে। তোর মনে যদি আমাকে নিয়ে ফিলিংস নাই থাকতো তাহলে এসব কথা বলতি না। আমি বললাম, সরি, ভুল হয়েছে, আর এরকম ফাজলাম করব না। আরোহী রেগে বলল, তোর সঙ্গে আর বন্ধুত্ব রাখবই না, ফোন রাখ, আর কখনো আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবি না। আমি বললাম, এখন যদি ফোনটা রাখিস নেক্সট টাইম কিন্তু আমাকে আজীবনের জন্য হারাবি। আরোহী ওপাশ থেকে ফোনটা কেটে দিল। আরোহীর সঙ্গে ফান করাতে ও যে এভাবে রেগে যাবে তা কখনো কল্পনা করিনি। যাই হোক, রাগ কি শুধু ওর একার আছে নাকি? বললাম না কথা, দেখি কে আগে ফোন দেয়। দূর, আজকে ঘুমটাই কাল হয়ে দাঁড়িয়েছে। বিকালে বন্ধুদের সঙ্গে কলেজ মাঠে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসেছি। এর মধ্যে কাকিমা বলে উঠল, রিদিতার বাবা বিয়ের সম্বন্ধ নিয়ে আসছিল। এক লোকমা ভাত মুখে দিয়ে বললাম, কার জন্য? কাকিমা বললেন, এমন ভাবে বলছিস তুই ছাড়া যেন আমার আরো কয়েকটা ছেলে আছে। তানিশা দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই গাধা, বিয়ে শাদী কি করতে হবে না? সারা জীবন কি একাই চলবি? আমি ভাত খাওয়া বাদ দিয়ে বললাম, ও তার মানে আমার বিয়ের কথা বলছিস? তানিশা বলল, এত অবাক হওয়ার কি আছে, বিয়ে শাদী কি করবি না? আমি বললাম, প্রজন্ম বাড়ানোর জন্য না হয় বিয়েটা করলাম, কিন্তু রিদিতার বাবা কেন আমাদের বাসায় তার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে আসবে? তার মেয়েকে তো আমার বউ হিসেবে গ্রহণ করব না। বিয়ে যদি করতেই হয় তাহলে অন্য কাউকে করব, তবুও শফিক সাহেবের মেয়ে রিদিতাকে নয়। কথাটি যেন তোমাদের মনে থাকে। এই বলে টেবিল থেকে খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসলাম। মেজাজটাই খারাপ করে দিল। এমনিতেই আজকে একটা বাজে দুঃস্বপ্ন দেখলাম, তার মধ্যে রিদিতার বাবা আজকে সত্যি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল। তার মানে দুপুরে যে স্বপ্নটি দেখলাম তার কিছুটা অংশ মিলে যাচ্ছে। স্বপ্নের মতো যদি রিদিতা কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করে তখন তো বাধ্য হয়ে তাকে বিয়েটা করতেই হবে। না, সেটা কখনো সম্ভব না। চেয়ারে বসে আনমনে ভাবছি, এর মধ্যে কাকিমা এসে বিনয়ের সুরে বলল, বাবা, রাগ কিন্তু শয়তানের ভাই। আজ হয়তো তোর রাগকে প্রাধান্য দিয়ে অন্য কাউকে বিয়ে করলি, কিন্তু রিদিতার কি হবে বল? আমি নিশ্চুপ। কাকিমা বললেন, রিদিতাকে বৌমা হিসেবে আমার অনেক পছন্দ হয়েছে। তুই যদি এই বিয়েতে মত না দিস তাহলে আমি ভেবে নিব আমার পছন্দের তোর কাছে কোনো মূল্য নেই। আমি বললাম, কাকিমা প্লিজ, রিদিতাকে আমি বিয়ে করতে পারবো না। বিয়ে যদি করতে হয় তো এলাকার আরো অনেক মেয়ে আছে, তাদের দেখো, কিন্তু আমার স্ত্রী হিসেবে রিদিতাকে বেছে নিও না প্লিজ। কাকিমা বলল, ও তার মানে আমার পছন্দের তোর কাছে সত্যিই কোনো মূল্য নেই? মূল্য থাকবেই বা কেন? তুই তো আর আমাকে নিজের মা ভাবিস না। যদি তোর নিজের মা হতাম তাহলে তো আমার মুখের উপর না করে দিতে পারতি না। কাকিমার কথা শুনে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। কাকিমা এসব কি বলছে? এতদিন যেটা শুনিনি আজ সেটা বলছে। কাকিমা বলল, আচ্ছা ঠিক আছে, তোর পছন্দের যে কাউকে ঘরে আনতে পারিস। আমি তো শুধু কাকিমাই মাত্র, আমার পছন্দের কি বা গুরুত্ব থাকতে পারে? কাকিমা এই বলে মন খারাপ করে চলে যেতে লাগলো। এমন সময় আমি বললাম, মা দাঁড়াও। কাকিমা আমার মুখে মা ডাক শুনে অবাক হয়ে বলে উঠল, কে তোর মা? আমি তো মা না। মা হলে অবশ্যই আমার পছন্দের মূল্য দিতি। সমস্যা নাই, আগে যেমন আমাকে কাকিমা বলে ডাকতি সেই নামেই ডাকিস, আমি তো ওইটারই যোগ্য। আমি বললাম, তুমি তো আমার মা। মা তো ছেলের সঙ্গে এই মুহূর্তে অভিমান করে চলে যাচ্ছে। তার ছেলে কি এতই বোকা তার মায়ের অভিমান না ভাঙিয়ে এখান থেকে চলে যেতে দিবে? কাকিমা চোখের পানি মুছে বলল, কই, আমি তো কোনো অভিমান করিনি। আমি বললাম, ছোট থেকে যার কোলে পিঠে মানুষ হয়েছি, যে মানুষটার নিজের সন্তান থাকার পরও আমাকে এত আদর যত্নে বড় করেছে, তার পছন্দের মূল্য যে আমার কাছে নেই সেটা তাকে কে বলল? আচ্ছা যাই হোক, এখন বলো তো রিদিতাকে তোমার বৌমা হিসেবে কেমন পছন্দ? কাকিমা বলল, বললেই কি, তুই তো তোর ইগোর কাছে একদম অটুট। আমার পছন্দ হলেই কি না হলেই কি, রিদিতাকে তো আর বিয়ে করবি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি রিদিতার বাবার সঙ্গে কথা বলে দেখতে পারো, আমার কোনো দ্বিমত নেই। আমার কথা
শোনা মাত্রই কাকিমা খুশি হয়ে বলে উঠল, বাবা তুই সত্যি এই বিয়েতে মত দিয়েছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি বললাম হ্যাঁ। হাসি মুখে বললেও মন থেকে খারাপ লাগার বিষয়টা কাকিমাকে বুঝতে দিলাম না। কাকিমা বললেন, আমি বরং রিদিতার বাবাকে বলি তুই এই বিয়েতে মত দিয়েছিস। এই বলে অনেকটা খুশি হয়ে কাকিমা রুম থেকে চলে গেল। কাকিমা যে আমাকে এমন ইমোশনাল ব্ল্যাকমেল করবে তা কখনো কল্পনা করিনি। এটা নিশ্চয় রিদিতার কোনো চাল, নয়তো কাকিমা আমাকে এমন ইমোশনালে ফেলতো না। রিদিতা হয়তো জানতো কাকিমা আমাকে এমন ইমোশনাল চক্রে ফেললে না করবো না অবশ্যই। রিদিতা, তুমি যতই প্ল্যান করে আমার স্ত্রী হবার চেষ্টা করো না কেন, আমি কখনো তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিব না। আমার কাছে আসা মানে নিজের কপালে নিজেই দুঃখ কষ্ট বয়ে আনা। অপরদিকে রিদিতা বলল, মা তানিশাকে এমন ভাবে প্ল্যানিংটা বুঝিয়েছি, আন্টি যদি সেম ভাবে ওকে এসব বলে ও এই বিয়েতে রাজি হতে বাধ্য। রিদিতার মা বলল, তোর মাথায় ভালোই বুদ্ধি আছে দেখছি। আমি তো ভেবে নিয়েছিলাম তুই কোনো সুইসাইড করে বসবি। রিদিতা বলল, মা আমি জানতাম ও আমার সুইসাইড হবার কথা শুনলে সেটা আমলে নিত না, উল্টো তার ইগো নিয়েই পড়ে থাকতো। আমার জন্য তার মনে যে ঘৃণা জন্মেছে সেটা আমি শেষ করতে চাই মা। রিদিতার মা বলল, মারে সবই বুঝলাম, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয় তখন? রিদিতা বলল, সেটা আমি ম্যানেজ করে নিব, টেনশন করো না। এইদিকে কাকাই কাকিমা তানিশা তারা অনেক আনন্দ উল্লাসে মেতে আছে। তাদেরকে বুঝতে দিচ্ছি না যে এই বিয়েতে আমি খুশি নই। পারিবারিক ভাবেই সব নিয়ম কানুন মেনে বিয়েটা সম্পন্ন হলো। বাড়িতে আজ সবাই আনন্দ উল্লাস করছে, অথচ আমি ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছি যে মেয়েটা আমাকে গ্রামবাসীর সামনে অপমান অপদস্থ করলো আজ তাকেই বিয়ে করতে হলো। পরিস্থিতি আমাকে এমন একটা দিন দেখাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। ছাদে বসে এসব ভাবছি, এর মধ্যে তানিশা এসে বলতে লাগলো, কি ব্যাপার, বিয়ে করে বউকে ঘরে একা রেখে ছাদে চলে আসলি কেন? আমি কিছুটা রেগে বললাম, এমনি ভালো লাগছে না, যা তো এখান থেকে। তানিশাও উল্টো রাগ দেখিয়ে বলল, যাচ্ছি তো, এমন রাগ দেখিয়ে কথা বলার কি আছে? মা তোকে খুঁজতে বলছে দেখে এখানে আসছি, এমনি এমনি তো আর আসিনি। আমি বললাম, এখন খুঁজে পেয়েছিস তো, এবার আমাকে একটু একা থাকতে দে প্লিজ। তানিশা কোনো কথা না বলে চলে গেল। ও হয়তো বুঝতে পেরেছে আমি কেন একা থাকতে চাচ্ছি। তাছাড়া তানিশাও খুব ভালো করেই জানে এই বিয়েটা শুধুমাত্র কাকিমার মতকে গুরুত্ব দেওয়ার জন্য করা। ছাদে এভাবেই কিছুক্ষণ সময় কেটে গেল। ঘড়ির দিকে লক্ষ্য করে দেখলাম রাত প্রায় 12টা বেজে গেছে। যেই বসা থেকে উঠতে যাব এর মধ্যে কাকিমা এসে বলল, কি রে বাপ, আর কতক্ষণ ছাদে বসে থাকবি? এবার তো রুমে যা, রিদিতা কখন থেকে তোর অপেক্ষায় বসে আছে। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি। তারপর রুমে গিয়ে দরজায় একটা টোকা দিতেই উপাস থেকে রিদিতা তড়িঘড়ি করে দরজা খুলে দিল। রিদিতাকে দেখে কোনো কথা না বলে খাটে গিয়ে কোলবালিশটা মাঝখানে রেখে চোখ দুটো বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই রিদিতা বলল, এই যে হ্যালো, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন কেন? আমি কোনো কথা বললাম না। রিদিতা আমাকে একটু ঝাঁকিয়ে বলল, আজ না আমাদের বাসর রাত, এ সময় তুমি এভাবে ঘুমিয়ে পড়লে হবে? উঠো প্লিজ। আমি বললাম, এই তোমার সমস্যা কি? আমাকে এভাবে বিরক্ত করছো কেন? রিদিতা বলল, এভাবে ঘুমিয়ে পড়লে আমি কার সঙ্গে গল্প করব? তাছাড়া আমাদের বাসর রাত, এই রাতে এত তাড়াতাড়ি ঘুমালে চলবে না। আমি চোখ রাঙিয়ে বললাম, এই মেয়ে, তোমার কি ধারণা তোমাকে বিয়ে করে আমি অনেক আনন্দ উল্লাসে মেতে আছি? রিদিতা নিশ্চুপ। আমি বললাম, একটা কথা ভালো করে শুনে রাখো, এই বিয়েটা আমি করলেও নিজ ইচ্ছাই করিনি। কাকিমার পছন্দের গুরুত্ব দেওয়ার জন্য তোমাকে বিয়ে করতে হয়েছে। জানি না কাকিমা এত কেন চাপ দিল তোমাকে বিয়ে করার জন্য। এর মধ্যে নিশ্চয়ই তোমার কোনো হাত আছে, নয়তো কাকিমা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতো না। রিদিতা বলল, অতীতে যা হবার তা হয়েছে, এখন এসব মনে চেপে রেখে কেন এত কষ্ট পাচ্ছ? আমি মন খারাপ করে বললাম, কি ভাগ্য আমার, যে মেয়েটা আমাকে গ্রামবাসীর সামনে ছোট করলো আজ সেই কিনা আমার স্ত্রী। তুমি কেন আমার লাইফে স্ত্রী হিসেবে আসলে বলো তো? আমি তো তোমাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। রিদিতা কান্না করে বলল, এমন করে বলো না প্লিজ, আমি জেনে শুনে এসব করিনি। আমি বললাম, আসলে তুমি চাইতা আমি যেন এলাকাবাসীর সামনে ছোট হই আর তোমার পেছনে ঘোরাফেরা করা বাদ দেই, এটাই তো ভেবে আমাকে সবার সামনে অপমান অপদস্থ করেছিলে তাই না? আমার কথা শুনে রিদিতা শব্দ ছাড়াই চোখের জল ফেলতে লাগলো। সেদিকে লক্ষ্য না করে বললাম, অতীতকে এত সহজে ভুলবো না এবং তোমাকেও স্ত্রী হিসেবে মেনে নিব না। যতদিন তুমি আমার কাছে থাকবে ততদিন অবহেলিত হয়েই থাকবে, কখনো আমার ভালোবাসা পাবে না। এই বলে পাশের রুমে চলে যেতে ধরবো এমন সময় রিদিতা আমার পা জড়িয়ে কান্না করে বলতে লাগলো, তুমি আমাকে একা রেখে চলে যেও না প্লিজ, লোকজনেরা জানলে তারা কি ভাববে? আমি মানছি আমার একটা ভুল হয়েছে, তার জন্য তো অনেক কান্না করেছি, ক্ষমা চেয়েছি, তারপরও তোমার কাছ থেকে ক্ষমা পাইনি। আজ আমাদের বাসর রাত, এই রাত অন্তত আমাকে একা রেখে অন্য কোনো রুমে যেও না প্লিজ। আমি কিছুটা রেগে বললাম, সামনে থেকে সরে যাও বলছি। রিদিতা কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো, 5টা বছর অনেক অনুতপ্তের আগুনে পুড়ে ছাই হয়েছি, আজ যদি তোমার ইগোর জন্য আমাকে এভাবে একা ছেড়ে চলে যাও সে কষ্টটা আমি মেনে নিতে পারবো না। এইদিকে রিদিতার কান্না দেখে নিজের রাগটা অনেকটা হালকা হয়ে গেছে। একটা সময় রিদিতাকে অনেক ভালোবেসেছি, এখন হয়তো তার জন্য ভালোবাসাটা নেই, কিন্তু তার কান্না কেন জানি সহ্য করতে পারছি না, আমারও খারাপ লাগছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এখানেই থাকবো, তবে আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক করবে না।